সুপ্রিয় দর্শক, এখন আজ এই বিপিএল এর চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের কোচ, বর্তমানে যিনি বিভিন্ন সময় বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় কোচিং করাচ্ছেন, মিজানুর রহমান বাবুল, তিনি আজকে আমাদের ডিপ মিউজিকের শোতে এসেছেন তার জীবনের গল্প কথা জানানোর জন্য। বলবেন ইসলাম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। থ্যাংক ইউ। বলে প্রথমে আসলে আপনার জীবন, মানে ক্রিকেট কীভাবে আসলেন, মানে এটা যদি আমাদের একটু বলতেন, ক্রিকেট মানে ক্রিকেট অ্যাকচুয়ালি শুরু থেকেই মিরপুরে আসার পরে আমরা তো প্রায় মিরপুরে আসছি 80-র কাছাকাছি, 79। তখন আমাদের এখানে বড় ভাইরা ক্রিকেট খেলতো, ফুটবল খেলতো। তো আমি ছোটোবেলা থেকে সব কিছুই খেলতাম, এমন কোনো খেলা নাই যে খেলি নাই। ফুটবলও ভালো খেলতাম, ক্রিকেট বড় ভাইদের দেখে, ইয়ং ক্রিকেটার্সে যারা বড় ভাই ছিল তাদেরকে দেখে ক্রিকেট খেলা শুরু। সো আবার ফুটবলও এখানে যারা ফুটবলের ওস্তাদ ছিল তাদের বাসার থেকেও ডেকে নিয়ে যেত, যে আমি এক ওস্তাদ ছিল, সে বলতেছে তোকে কায়সার আহমেদ বানাবো। মানে আমি ডিফেন্সে এত ভালো খেলতাম। সো আমার খুব ছিল। পাশাপাশি ওই বড়দের দেখে ইয়ং ক্রিকেটার্সে যে বড় ভাই ছিল, ডিউক ভাই ছিল, সেলিম ভাই ছিল, আরও অন্যান্য মুন্নু ভাই, এরা যারা এই পাড়ায় পাড়ায় যে ক্রিকেটটা হইতো, তো সেখানে আমরা তাদের দেখতাম। এখন যে স্টেডিয়াম দেখছি, স্টেডিয়ামটা মেইন জায়গাটায় আসলে কবরস্থান ছিল। পুরোটা যদি আমি বলি, স্টেডিয়ামের যে পোর্শনটা আমরা বসি, মানে অফিস যেই ভিআইপি লাউঞ্জ, পুরাটাই একটা কবরস্থান ছিল। আর ঠিক যেখানে মাঠ, এইখানে একটা মাঠ ছিল, আর চারিদিকে বিভিন্ন জমি ছিল, ধান ক্ষেত বা লাউ, এরকম বিভিন্ন জিনিস এখানে হইতো। সো ওই মাঠে খেলা হইতো। আমরা তাদের বড় ভাইদের থেকেই মানে খেলি, এবং দেখতে দেখতে দেখা যাচ্ছে যে ক্রিকেটটাও ভালো খেলছি। আমি বোলিং করতাম। তো ফুটবলের পাশাপাশি এটা তখন ক্রিকেটের প্রতি আস্তে আস্তে বেশি নেশা শুরু হলো, বা বিভিন্ন জায়গায় খেলতে যাইতাম, ভালো খেলতাম, সবাই টেনিস বলে নিয়ে যেত। তো ওইখান থেকেই আসলে খেলাটা, ক্রিকেটের প্রতি একটা ভালোবাসা আসলো, এবং বড়রা আমার বোলিং দেখে আমাকে তাদের টিমে নিল, এবং দেখতাম যে আমি ভালো খেলতেছি। তো এখানে তো অনেক মাঠ ছিল, যে এখন যে কবরস্থানটা, 11 নম্বর যে কবরস্থানটা, এটার পাশে একটা মাঠ ছিল, যেটা বাংলা স্কুল এখন ঘেরা করে রাখছে, এইখানে আমরা খেলতাম। আবার পল্লবী ওইখানে একটা হকি মাঠের মতো ছিল, হ্যাঁ, ওই মাঠে আমরা খেলতাম। দেখা যাচ্ছে যে ওই বড়রা যেদিন না আসতো তখন সুযোগ পেতাম আমরা খেলতে, আর না বড়রা আসলে আমরা বল বুঝতাম। তো ফিল্ডিং খুব ভালো ফিল্ডিং করতাম। তো আমার কাজ ছিল যে থার্ড ব্যান্ড টু থার্ড ব্যান্ড ফিল্ডিং করা। কারণটা হলো যে কিপার ওইরকম ভালো ছিল না। আচ্ছা হ্যাঁ, সো বল আর উইকেট ছিল, তো এখানে যারা খেলতো, তো উইকেটটা ছিল মানে কোদাল দিয়ে চেসে ওইরকম কোনো, মানে ওইখানে ক্রিকেট খেলা হইতো, মানে কি সাহসী ক্রিকেট খেলা হইতো, এটা এখন মনে হইলে ভয় হয়। সো উইকেট কিপার বল গড়া যেত বা এগুলো, তো আমার কাজ ছিল ওইখানে টাইপ বা বল আট করতাম, মানে সেকেন্ড উইকেট কিপার, থার্ড ম্যানে ফিল্ডার আমি সবচেয়ে। তো ওইখান থেকেই শুরু আসলে খেলাটা। আর আমার বাবা উত্তরা ব্যাংকে চাকরি করতেন, তখন দৌলতুজ্জামান, ও যিনি শ্রদ্ধেয় দৌলতুজ্জামান চাচা বলতাম, তো কোচ ছিলেন উনি, উত্তরা ব্যাংকে উনিও চাকরি করতেন, তো উনি মোহামেডানের কোচ ছিলেন। সো সেই সূত্র ধরে আমি মোহামেডানে, বাবা বলে দিয়েছে। সো আমার শুরুটা মোহামেডান থেকে শুরু। আসলে মোহামেডান ক্লাবের ওইখানে প্র্যাকটিস করতো, মোহামেডানের ছোটো একটা জায়গার মধ্যে প্র্যাকটিস করতো, যেখানে আগে ক্লাবটা ছিল। সো তখন প্রিন্স ভাই, নান্নু ভাই, সাদ ভাই, সুরু ভাই, সবাই মানে সব লিজেন্ডরা তখন ক্রিকেট খেলতো, রকিবুল ভাই।
তো আমার স্টার্ট ছিল তামাস সামার, আমি যদিও খেলি নেই ওই টুর্নামেন্টের। মানে আপনি কোনো মানে সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন এগুলো কোনো কিছু আমি কোনো মানে কোয়ালিফাই কোয়ালিফাই করি নাই, কোনো কিছু খেলি নাই তখন, সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন কিছু খেলি নাই। সো যেহেতু মোহামেডানের সুযোগ নেই, দৌলতুজ্জামান কোচ চাচা উনি বললেন যে তুমি সূর্যতরুণ ক্লাবে যাও, এখানে আলতাফ আরেকজন কোচ আছেন। তো আমি তো আসলে কিছুই চিনি না, সে আমাকে বলা হইলো যে এখানে তো খেলার সুযোগ হবে না, তুমি সূর্যতরুণ ক্লাবে যাও। সূর্যতরুণও তখন তো সবগুলো টিম একসাথে খেলতো, যেটাকে প্রিমিয়ার লিগ এখন বলি, তখন সবগুলো কোনো ফার্স্ট ডিভিশন ছিল না, সবগুলো টিম একসাথে খেলতো। সো প্র্যাকটিসটা কোথায় হয় সেটা হইলো ধানমন্ডি ঈদগাহ মাঠে। আসলে আমার গন্ডিটা ছিল মিরপুরের মধ্যে, আমি তো ওগুলো চিনি না, তারপরে বলে দিল যে এরকম এরকম। তো আমি অনেক ভুল জায়গায় যাওয়ার পরেও মানুষকে জিজ্ঞেস করতে করতে ধানমন্ডি 15 নম্বরে যে অবশেষে পৌঁছেছি আসলে প্রথম দিন পৌঁছানোর পরে। তো ওইখানে যায় আমি আলতাফ স্যারকে খুঁজি, এটা আলতাফ ভাই আমাদের, উনি নাই। তো বিপদে বললাম, তো বললো যে কার কাছে আসছো, আমি আলতাফ ভাই আসতে বলছে, দৌলতুজ্জামান স্যার পাঠাইছেন। তখন বললো যে ঠিক আছে, উনি তো আসেন আজকে। তখন হইলো ওনার ওইখানে আমাদের ক্যাপ্টেন ছিল হলো সূর্যতরুণের আতার ভাই, আতার আলী খান। সো তখন বললো যে তুমি কেন আসছো, আমি তো এরকম আসতে বলছে, তুমি কি করো, বোলিং করি। তো তারা বোলিং দেখলো আমার প্রথম দিনই, বোলিং দেখার পরে তুমি বলে যে আমাকে ছবি আনছো। তো আমি বললাম মানে ফার্স্ট নেটের পরে, ফার্স্ট নেট বোলিং করার পরে বলে ছবি আনছো। আমি না, তো আমি এরকম ছবি তো আনি নাই, আমি তো আসছি বোলিং করতে। তো বলে যে তোমাকে তো রেজিস্ট্রেশন করাবো আজকেই, তো চলো আমাদের সাথে। তো আমরা আমাকে নিয়ে গেলো গুলিস্তান। গুলিস্তান ওইখানে কামান ছিল, যে সিনেমা হলের অপোজিটে যে পার্কটা আছে, ওইখানে কামানের পাশেই কিছু দোকান ছিল, যারা নাকি ছবি ওঠাইতো হাত দিয়ে, এরকম মানে তারা এরকম একটা বাক্সের মতো ছিল সামনে বসে, তারা এরকম হাত দিয়ে ঘুরায়, এরকম ছবি উঠায়। ছবি উঠানোর পরে নিয়ে গেল স্টেডিয়ামে। নেওয়া যাওয়ার পরে চাঁদ খাঁ, যিনি ওসমান খান আমাদের স্যার, ওনার বাবা, ওনাকে সাক্ষী রেখে মানে ওনার সামনে আমি রেজিস্ট্রেশন করলাম। টাকা পয়সা না, ওইটা এগুলো কোনো নাই, খেলবো এটাই হলো বড় কথা, এটা তো কোনো ইয়াই নেই। তারপর রেজিস্ট্রেশন হলো, এর পরের দিন খেলা। আমার পরের দিন গুলশানিয়তের সাথে খেলা, সেটা হইলো হকি মাঠে, এখন যেটা হকি মাঠ, ওইখানে খেলা হইতো, ম্যাটের মধ্যে খেলা। বালি মাঠ ছিল, পুরোটাই বালি ছিল, মাঝখানে কার্পেট ম্যাট বিছিয়ে খেলা হতো। তো আমার ফার্স্ট খেলা অ্যাগেনস্ট গুলশানিয়ত, এবং আমার ফার্স্ট উইকেট বাবর ভাই। তো আমি তখন মেবি 45 ওভারের খেলা ছিল বা এরকম কিছু। হাসনাইন ভাই ছিলেন আমাদের, নেহাল হাসনাইন নামে একজন বলার, সে ইঞ্জুরিতে ছিল, সে মেইন বলার ছিল সূর্যতরুণের। সো তার অনুপস্থিতিতে আমাকে হয়তো তাড়াহুড়ো করে রেজিস্ট্রেশন করিয়েছে, এবং এক পাশে আমি, আরেক পাশে এনামুল হক মনি, তখন পেস বোলিং করতেন তিনি। হ্যাঁ, সো আমরা দুইজন বোলিং, লেফট আর্ম স্পিনার মনি, হ্যাঁ লেফট আর্ম স্পিনার মনি, না পেস বোলিং, হ্যাঁ লেফট হ্যান্ড পেস বোলার ছিল সে। তো আমরা দুই পাশ থেকে দুইজন বোলিং করি। আমার মনে আছে আমি 9 ওভারে 24 রান দিয়ে বা 22 রান দিয়ে আমি 1 উইকেট পেয়েছিলাম। সো এটাই আমার ফার্স্ট মানে জার্নি শুরু হয় সূর্যতরুণে, এবং এয়ারপোর্ট থেকে আমি ম্যাক্সিমাম খেলাই সূর্যতরুণের পক্ষে খেলেছি। 2 বছর আমি সূর্যতরুণে খেলেছি। তারপর থেকে আস্তে আস্তে বিদেশি প্লেয়ার, এর পরের বছর বিদেশি প্লেয়ার শুরু হয়, 2-3টা বিদেশি প্লেয়ার অ্যালাও ছিল। তো 2 বছর খেলার পরে সূর্যতরুণ বলল যে আমরা বড় টিম করছি, আর তখনই ডিভাইডেশনটা আসে। এটা কোন সালের কথা বলবেন মনে আছে? আমি 85 থেকে শুরু করি খেলা আমার, 85, 87 বা 88-এর দিকে। হ্যাঁ, এই
মিলনার্স আর এরকম নামে একটা মিলনার্স আর প্রিমিয়ার লিগ এরকম ফার্স্ট ডিভিশনটা হয়তো মিলনার্স বলতো বা এরকম। তো তারা বলছিল যে শুরুর দিকেই তারা দুইটা আমাকে যথেষ্ট আদর করতো গুলশানের সূর্যতরণের অফিসিয়ালরা। নাম তাদের আমি অনেক শ্রদ্ধা করি। আলতাফ ভাই আমাকে অনেক আদর করতো। তাছাড়া ওইখানে ছিলেন আলম ভাই, সাদি ভাই আমাকে যথেষ্ট মানে আমি ছোট ছিলাম আমাকে হাদি ভাই হাদি ভাই তো হ্যাঁ, খেলতোই। খেলতো। সাদি ভাই নামে একজন আচ্ছা, ছিলেন, আচ্ছা। উনি আমাকে অনেক আদর করতেন। এবং এমনও হয়েছে যে কিছু খেলায় একটা খেলা হচ্ছিল, গল্প যেহেতু হচ্ছে, হ্যাঁ। একটা খেলা হচ্ছিল যে আবাহনী মাঠে ওই ওই দুই পাশেই কিন্তু খেলা হতো। এখন যে আবাহনীর হ্যাঁ, তখন দুইটা মাঠ ছিল, হ্যাঁ। হ্যাঁ দুইটা মাঠ ছিল ধানমন্ডি। এমন আছে। একটা খেলা কাদের সাথে জানি খেলছিলাম, আমি এজ এ বোলার হিসাবে খেলছি, কিন্তু আমি একবারও বোলিং করি নাই, আমাকে বোলিং করানো হয় নাই আর কি। যে বলার না, যেমন নোবেল ভাই বোলিং করতেছে, নোবেল ভাই কিন্তু বলার না, নোবেল ভাইকে বোলিং করানো হয়েছে। তো খেলা শেষে ওই খেলা আমরা জিতছি। খেলা শেষে আমি সাংঘাতিক কান্না, মানে আমি বোলিং পান নাই বলে? হ্যাঁ বোলিং পান নাই, পাই নাই বলে আমি এত কান্না, আমাকে থামাইতে পারতেছে না। সবাই এসে আমাকে ধরছে, হ্যাঁ তুমি কান্না করো না, আমরা ম্যাচ জিতছি। তারপরে আর কি জার্নিটা এরকম আর কি। তারপর থেকে আমাকে বলা হলো যে তুমি তো এই টিমে, আমরা বড় টিম করতেছি, তুমি হয়তো অন্য। তখন এরপর আমি খেললাম হইলো কলাবাগান। ওসমান ভাইও আমার কলিগ, মানে প্লেয়ার। হ্যাঁ, ওই সিজনে আমি কলাবাগান টিমের হাইস্ট উইকেট টেকার হই এবং কলাবাগান টিম প্রিমিয়ার লিগে ওঠে। আপনি মিল্লার্সে খেলেন ওই বছর? হ্যাঁ, মিলনার্সে খেললাম। ওই বছর কলাবাগান প্রিমিয়ার লিগে ওঠে। আমাকে 4,000 টাকা দেওয়া হয়। প্রথম আপনার এদিকে প্রথম আমার ইনকাম? জীবনে প্রথম ইনকাম 4,000 টাকা। হ্যাঁ, ওইটা সূর্যতরণ ক্লাবে, সূর্যতরণ ক্লাব আমাকে 4,000 টাকা দিয়েছিল। হ্যাঁ, ওইটা আমার কাছে মনে হয় যে আমি আমার জীবনে যত কামাই করছি, হ্যাঁ, ওইটার মতো মানে কীরকম একটা বলতে পারবো না আমি, যে 4,000 টাকা, এত টাকা। হ্যাঁ, সো আমি ওই টাকা দিয়ে আমি একটা রেসিং সাইকেল কিনেছিলাম, যে আমি যাতে যাতায়াত করতে পারি। তারপর কলাবাগানের সাথে আমার খেলি এবং হাইস্ট উইকেট টেকার হয়ে আমি কলাবাগান টিমের। এবং আমার খুব ইচ্ছে ছিল, তখন খোকন ভাই ক্যাপ্টেন ছিল। আমি কিন্তু তখন টুটুল ভাই, যে ফুটবলার টুটুল ভাই, আলম ভাই, ওনারাও খেলতেন, ওনাদের সাথে আমি খেলেছি। ওসমান ভাই বোলিং করতেন। তো ওঠার পরে আমার খুব ইচ্ছে ছিল, যেহেতু আমি হাইস্ট উইকেট টেকার কলাবাগান টিমের, আমাকে ভালো করে হ্যাঁ আমার ইচ্ছে ছিল যে আমি প্রিমিয়ার লিগে খেলবো। সো তারা মানে আমি যত টাকা চেয়েছিলাম, আসলে আমার মেবি 5,000 টাকা মতো এরকম, না 15,000 টাকা চেয়েছিলাম, 15,000 টাকা। তো তখন ওই 15,000 টাকা আমাকে দেওয়া হয় নাই আর কি, তারা মানে করে নেয়, আমাকে নেয় নাই। ঠিক ওই সময় আমাকে মিলনার্সে আবার ফার্স্ট ডিভিশনে আমাকে 35,000 টাকায় অফার দিয়েছিল ওয়ান্ডার্স ক্লাব। তখন তো আমরা এখন যেরকমভাবে দলবদলটা হয়, আসলে তখনকার দলবদল ছিল, আমরা স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে থাকতাম। হ্যাঁ, হাসি পায় আসলে, আবার খারাপও লাগে। আমরা দাঁড়িয়ে থাকতাম, হ্যাঁ, ক্লাব অফিসিয়ালরা এসে আমাদেরকে দরদাম করতো, ঠিক গরুর হাটে যেরকম হয়। হ্যাঁ, সো ওই দিনগুলো আসলে ফিল করি আমরা। তো এসে দাঁড়িয়ে আছি, বলল যে খেলবা নাকি, ফজলু ভাই ছিল। তখন তো আপনারা মিলনার্সের হাইস্ট উইকেট টেকার, কলাবাগানের হাইস্ট উইকেট, মানে ওদের মাথায় আছে যে আমাদের আবার টিম, মানে মিলনার্সে সে ভালো। সো তখন আমি 35,000 টাকা চিন্তা করলাম যে খেলি, অনেক টাকা। প্রিমিয়ার খেলবো না? প্রিমিয়ার না, আমাকে তো প্রিমিয়ার টিম নেওয়া হচ্ছে না। আচ্ছা, নেওয়া হয়নি, আমার ইচ্ছে ছিল। তো তখন 35,000 টাকায় খেললাম ওয়ান্ডার্সে। ওইখানে রেহান ভাই ছিল, তারপর
কল্লোল ভাই, তরিৎ ভাই, তারাও আমাকে ভীষণ আদর করতো। আমি যেহেতু আমি মানে খুবই ভালো বোলিং করতাম, এবং আমি ওই বছর মিলনার্সের হাইস্ট উইকেটটাকে পাই, আমি 35টা উইকেট পাই। and that starts. হ্যাঁ, আমি 35টা উইকেট পাই এবং হাইস্ট উইকেটটাকে আমি মিলনার্সের। দেন এর পরের বছর আমাকে পিডাব্লিউডি অফার করে, মিলনার্সি তারা টিম বানাবে, উঠবে তারা, এরকম একটা টিম তৈরি করে। তখন আমি যেহেতু হাই টিকেটার হয়েছি, সো আমার একটা মানে Demand. গ্রহণযোগ্যতা, হ্যাঁ, ডিমান্ড আছে। মানে আমি একটা জানতে চাচ্ছি যে ওই সময় আমি যা শুনছি আর কি, ওইটা একটু জানাতে যে অনেক প্লেয়ার ছিল যারা ফার্স্ট ডিভিশন খেলতো অনেক বেটার পেমেন্ট দেন প্রিমিয়ার লিগ, মানে আপনাদের সময় আর কি যে হয়তো যারা নাকি টিম উঠাইতে হচ্ছে, এখনো তো হচ্ছে মিলনা এই ফার্স্ট ডিভিশনেও 9-10 লাখ টাকার পেমেন্ট আছে স্টিল। তা আছে, হ্যাঁ, ওই যে একটা গ্রুপ ছিল যাচ্ছে টিম উঠানোর জন্য। হ্যাঁ, উঠানোর জন্য এমন অনেক প্লেয়ার আছে যারা নাকি শুধু ফার্স্ট ডিভিশনেই খেলে, এটা এখনো চলছে। 10 লাখ 12 লাখ টাকা নিচ্ছে, তারা টিমকে উঠে দিচ্ছে, কিন্তু তারা প্রিমিয়ার লিগে আসে না। খেলতে চায় না। আচ্ছা, আপনি মিলনার্স থেকে তারপরে ওই যে মিলনার্স হাইস্ট উইকেট থেকে হওয়ার পরে পিডাব্লিউতে খেললাম, আমাদের টিমটা খুবই ভালো ছিল। আমি পিডাব্লিউডি তো আমি হাইস্ট উইকেট টেকার পিডাব্লিউডি টিমে, এবং এর বছর এবং আমরা প্রিমিয়ার লিগে উঠি, রানার আপ হয়ে চ্যাম্পিয়ন হতে পারিনি আমরা। ওয়ারি ওই বছর চ্যাম্পিয়ন হয়েছিল। তখন তো খুবই ইচ্ছা আমি আর ইয়েতে খেলবো না, কি বলে, ফার্স্ট ডিভিশন খেলবো না, আমি প্রিমিয়ার লিগ খেলবই, এবং তারাও আমাকে নেবে। ওইখানে একজন একজন ইঞ্জিনিয়ার ছিলেন পিডাব্লিউডির, ঠিক এখন নামটা মনে পড়তেছে না আমার, আর ম্যানেজার ছিলেন নেহাল ভাই, ওনার নামটা মনে আছে। সো ওনারা যখন টিম বানাইলেন, তখন এসান ভাই, এসান ভাই, উনি মারা গেছেন, ওনার রোহের মারাত ফেরাত কামনা করি। তারপর বাদশা ভাই, আমাদের সিনিয়র বাদশা ভাই, এরকম খুব ভালো ভালো প্লেয়ার তারা কালেক্ট করলেন। আমার পার্টনার ছিল শামিন, আমরা পিডাব্লিউডি থেকে, আমার পার্টনার ছিল শামিন। আমরা দুইজনই দুই পাশ থেকে বোলিং করতাম, এবং সব টিমের আতঙ্ক ছিলাম আমরা দুইজন। আমরা শামিন আমাকে নিয়ে গেল ওনার কাছে, যাওয়ার পরে বলল যে, আমি বললাম যে আমার রেগুলার আমি খেলতে চাই পিডাব্লিউডিতে, প্রিমিয়ার লিগে আমি রেগুলার খেলতে চাই, না হয় আমি খেলবো না। তখন তারা বলল যে তুমি, মানে এইভাবে শব্দটা ছিল যে কারা কারা খেলতেছে দেখছো, যদি মানে তখন মানে মানে ওনার শব্দটা আমার কাছে ভালো লাগেনি। আমাকে ওই অবস্থায় ওইখান থেকে এসে আমি তখন কিছু বলতে পারিনি, সিনিয়র ওনারা আমাকে, নুরুন্নবী সাহেব ওখান টিম বানাইতেন ইঞ্জিনিয়ার, ওনার বাসায় নিয়ে আসলো আগারগাতে, এবং মনে আছে যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। আমাকে কন্ট্রাক্ট বেশি ছিল, আমাকে 50,000 টাকার একটা বান্ডেল দিল, যে বাসা চলে যাও পিডাব্লিউডির জন্য। হ্যাঁ, পিডাব্লিউ। তখন আমি বাসায় চলে গেলাম, কিন্তু আমার মন সায় দিচ্ছিল না, আমি কি করব। দেন আমরা সবসময় বক্সিবাজার আড্ডা মারতাম, ওইখানে জুয়েল, তারপরে শাহিন ভাই, অন্য জায়গায়। তো শামিনও আমার সাথে আসছে, কি করব আমরা। শামিনের সাথে পিডাব্লিউডির খুব ভালো সখ্যতা ছিল, ও খেলবে, কিন্তু আমি তখনও ঠিক ওই অবস্থায় দল বদলের দিন সদ্য মঞ্জু ভাই, এই নাসুবের বড় ভাই, যিনি আমার সিও ছিলেন, উনি রিক্সা দিয়ে যাচ্ছেন। তখন সে আমাকে দেখে, আমাকে খুব পছন্দ করতেন, আমাকে দেখে দাঁড়াইলেন, বলে তুমি এখানে কি করো। আমি বললাম যে এরকম দলবদলের সময়। কোথায় খেলতেছো? আমি কই আমার তো এরকম না, কিন্তু আমার গুলশানিতে খেলবা। ঠিক ওই ইনস্ট্যান্ট ওইখানে দাঁড়িয়ে বললে যে গুলশানিতে খেলবা, হ্যাঁ, কত টাকা তুমি? আমি বললাম এত টাকা।
বলে তুমি চলো স্টেডিয়ামে চলো। ঠিক ওই সময় আমি আর শামীম দুইজনে গিয়ে গুলশানিতে আমরা সাইন করি এবং পরের দিন আমি টাকা ফেরত দিয়ে দিই পিডাব্লিউডির। গুলশানিও তো আমরা খুব ভালো ক্রিকেট খেলেছিলাম এবং তখন অরুণলাল মালহোত্রা খেলতো। সঞ্জীব শর্মা না, ও দুইটা আচ্ছা। প্লেয়ার, অরুণলাল মালহোত্রা, আমি যখন হুম। খেলেছি অরুণলাল মালহোত্রা, মানে তারা যে এখানে ক্রিকেট খেলেছে 350 এভারেজ হ্যাঁ হ্যাঁ। মালহোত্রার। হ্যাঁ, তো আউটই হতো না এরকম। আমরা খুব ভালো একটা টিম ছিলাম না, কিন্তু আমরা মেবি 3rd বা 4th হয়েছিলাম আমরা ফার্স্ট সিজন। আমি 2 বছর গুলশানিওতে খেলি। দেন ওখান থেকে আমাকে এনামুল হক মনি আমাকে অফার করে বিমানে। ততদিন কি মনি ভাই পেস বোলিং থেকে স্পিনে চলে আসছে? না, আসেনি। আপনার সাথে তখনও পেস বোলিং করে? হুম। আচ্ছা আচ্ছা। তো আমি মানে কোনো চিন্তা না করি আমি বিমানে খেলি। হ্যাঁ, আবার ওই সিজনেই মনিকে অফার করা হয় স্পিনার হওয়ার জন্য। সিনিয়র জাহাঙ্গীর ভাই একজন ছিলেন এবং বাবু ভাই যারা ছিলেন তারা মনিকে বুদ্ধি দেয় যে হওয়ার জন্য। তখন মনি ভাই নির্দ্বিধায় রাজি হয়ে যায় এবং সে স্পিন করতে থাকে। বাকিটা তো ইতিহাস, বাংলাদেশের বেস্ট। সে ন্যাশনাল টিমে খেলে অ্যাজ এ স্পিনার হিসাবে। এবং বিমানে আমি ফার্স্ট সিজন আমি খেলি এত বড় টিমে এবং আমি প্রিমিয়ার লিগে 1 নম্বর বলার হই। ইকোনমির দিক দিয়ে আমি 1 নম্বর বলার হই। এবং ওই সিজনে আমি এনামুল হক মনি আমাদের ক্যাপ্টেন ছিলেন, উনি আমাকে একটানা 10 ওভার বোলিং করাতেন প্রতিদিন। এবং আমি কোনো দিন যদি বেশি মার খেয়েছি তো 30 রান দিয়েছি। এছাড়া 22-20 আমি 10 ওভারে এরকম রান দিতাম। হ্যাঁ, উইকেট হয়তো কম ছিল আমার, কিন্তু ইকোনমি এরকম। সো ওই সিজন পর আমি 2-3 বছর একটানা আমার প্রাইম টাইম আমি বিমানেই খেলেছি এবং ওখান থেকে আমি ন্যাশনাল টিমে সুযোগ পাই। আসলে বিমানে খেলেই আমি ন্যাশনাল টিমে সুযোগ পাই, আইসিসি ট্রফি খেলি। এই হলো মানে আমার প্রাইম টাইমের গল্প। তারপর এসে আমাদের সময় একটা কোঠা পদ্ধতি ছিল যে তখন তো আমি ন্যাশনাল টিম প্লেয়ার হয়ে গিয়েছি, তখন কোঠায় পড়ে গেছি। চারটা প্লেয়ার খেলতে পারবে। এখন তো বড় টিমে কেউ নেয় না, বড় ব্যাটসম্যান নেয়, বোলারদের কেউ নেয় না। সো বোলারদের নেয় না, তা আমাকে বলা হইলো যে যেহেতু বিমান নেয়নি, আমাকে অফার করলো জিএমসিসি। শাহিন ভাই ছিলেন তখন। হ্যাঁ, না, লিবু ভাইয়ের পরের বছর জিএমসিসি অফার করলো এবং আমাদের ওই বছরের টিমটা ছিল 4টা বোলার যারা ন্যাশনাল টিমের। আমি, আনিস, প্লাবন এবং সৈকত, 4টা কোঠার বোলার আমরা একসাথে জিএমসিসিতে খেলি। মানে আম্পায়ার সৈকত। এবং আমরা ওই সিজন ভালো ক্রিকেট খেলি। আমরা জিএমসিসি মিডিওকার টিম ছিল, আমরা ভালো ক্রিকেট খেলি। পরের সিজন শুরু হইল ম্যাটে, অ্যাস্ট্রোটার্ফে। এরপরের আইসিসি ট্রফি শুরু হবে। এবং ম্যাটে ওই সিজন আমি ক্যাপ্টেন জিএমসিসির। মানে স্টেডিয়ামেও এবং সব জায়গায় অ্যাস্ট্রোটার্ফে খেলা হয় বিকজ অফ আইসিসি ট্রফিটা অ্যাস্ট্রোটার্ফে মালয়েশিয়াতে হবে। মানে আমি ওই সিজনে 45টা উইকেট পাই, হাইস্ট উইকেট টেকার আমি, কিন্তু আমাকে ন্যাশনাল টিমে নেওয়া হয়নি। আমার ধারের কাছে কোনো বলার ছিল না যারা
তখন ন্যাশনাল টিমে খেলেছি। এই 92 কথা বলছেন? আমি তো 94-এর আইসিসি খেলেছি, এরপরে 98-এর। হ্যাঁ, আমি 45টা উইকেট পাই এবং এরকম মানে আমি প্রথম ওভারে উইকেট না পাইলেও আমি সেকেন্ড উইকেটে আমার বাধা উইকেট ছিল, এরকম মানে আমার ফর্ম ছিল। এবং 45টা উইকেট তো বললাম যে এটা, এছাড়া আমার উইকেট হয়তো আমি যদি মনে করি আরও 10-12টা উইকেট, কারণ আমাদের উইকেট কিপার ছিল না, আমাদের উইকেট কিপার ছিল বড়ুয়া, যে প্রথম ম্যাচেই সে ইনজুর্ড হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, তারপরে সে নেক্সট শিফট হবে না। তখন একটা ছেলে শাহিন ছিল যে ব্যাটসম্যান, জীবনে কিপিং করে নেয়, আমরা তাকে ধরে আমরা কিপিং করাইলাম। প্রতিদিন ক্যাচ মিস হইতো, কিছু করার ছিল না আসলে, সে কিপার না। সো আমার মনে হয় যে আমি 45টা, আমার মানে উইকেটের সংখ্যা অনেক বেশি হইতো। তারপরে আমি ওই অ্যাস্ট্রোটার্ফে বোলিং করে আমি হাইস্ট উইকেট টেকার হই। কিন্তু দুঃখের বিষয় যে আমাকে ওই আইসিসি ট্রফি, এটাকে আপনার ক্রিকেট ক্যারিয়ারের মনে হয় সবচেয়ে বড় সেটব্যাক যদি বলি তাহলে ওইটা আমার সবচেয়ে দুঃখের একটা মানে ইয়ে ছিল। এরপর থেকে মানে এটা কি বলবে, একটু কি বলবে তখনকার আমলে কি এই যে আবাহনীর প্লেয়ার ঢুকাবো, মহোদয়ের প্লেয়ার ঢুকাবো, ভিক্টোরিয়ার প্লেয়ার ঢুকাতে হবে, মানে এই যে আমরা যে শুনি, মানে যেহেতু আমরা এটা একটা মানে ইয়ে যে এইসব জিনিস ছিল, মানে এইগুলো ইট হ্যাপেন, মানে এটা তো আসলে আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি এই 45টা উইকেট যদি আপনি মহোদয়ের হয়ে খেলতেন এবং নিতেন, তাহলে কি আপনাকে বাদ দিতে পারতো সিলেক্টররা, কিংবা আবাহনীর হয়ে খেলে নিলে? সেটাও অন্য বিষয় আসলে। ওইগুলো তো হয় আমরাও শুনেছি বা ওইটা ওই প্রসঙ্গে আসলে কথা বলার প্রয়োজন মনে করি না, যে যা বললাম যেটা, হ্যাঁ হয়তো 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 এরকমই হইতে পারে। হ্যাঁ, সো এরপরের সিজন আমাকে বিমান অফার করে এরকম যে আমি যদি রিটায়ার করি ন্যাশনাল টিম থেকে, তখন তারা আমাকে নিবে। এবং আমার একটা চাকরির অফারও ছিল বিমানে। মানে আপনি ন্যাশনাল টিমে অ্যাভেলেবল না, তাহলে আপনি কোটায় পড়বেন? হ্যাঁ, কোটায় পড়বো না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। সো তখন আমি চিন্তা করলাম যে আমার ফিউচারও তো চিন্তা করতে হবে। হ্যাঁ, তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে আমি 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 নিজ থেকেই আমি রিটায়ারমেন্টের জন্য আমি দরখাস্ত করি। এবং আমি বিমান আমাকে নেয় এবং বিমানে চাকরির জন্য বাবু ভাই, হ্যাঁ আলী হাসান বাবু ভাই আমাকে, আমরা আরও কয়েকজন ছিলাম না, শানু ভাই, আমি, এরকম আরও কয়েকজন ছিলাম, আমাদেরকে বিমানে চাকরি হওয়ার কথা ছিল। বাট প্রসেসিংয়ে ভাগ্য খারাপ আসলে, আমাদের চাকরি আমাদের হয়তো বিমানে যতবারই আমরা খুব চাকরির কাছে চলে গেছিলাম, আমাদের কার্ড এসেছে, সব কিছু এসেছে, প্রতিবারেই গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে। এরকম 2বার হয়েছে। গভর্নমেন্ট চেঞ্জ হওয়াতে হয়তো এগুলো স্টপ হয়ে গেছে, বিমানে চাকরি হয় না। রিজিক যেখানে আসলে সেখানেই হয় আর কি। তো এরপরও আমি 2 বছর আমি বিমানে খেলেছি। দেন তারপরে আস্তে আস্তে বিমানের পর আমি আবার খেললাম হলো মেবি ওরিয়েন্ট, পার্টেক্স, দেন ততদিন আপনাকে মানে ন্যাশনাল টিমকে জানিয়ে, মানে ওইটা পরে আপনি ন্যাশনাল টিমকে জানিয়ে দিয়েছিলেন যে আমি আর অ্যাভেলেবল না? না, আমি একদমই দরকার মানে অ্যাপ্লিকেশন করে রিটায়ারমেন্ট নিয়েছি। এইটা যদি আমি একটু মানে একদম স্পেসিফিক বলতে বলি, 98-এর আইসিসি ট্রফিতে না খেলাটাই কি আপনাকে এক প্রকার মানে এটা করতে বাধ্য করছিল যে না আমাকে তো দলে নিবে না, লেটস টক অ্যাবাউট মাই ফিউচার? হ্যাঁ, এইটাই মেন। যেহেতু আমি ন্যাশনাল টিমে আমাকে 35 উইকেট আমাকে নেয় নাই, তাহলে তো আর হ্যাঁ মানে ন্যাশনাল টিমের জন্য আর আমার কে দেয় মানে। সো আমার সেই কারণে আমার ফিউচার দেখতে হয়েছে, যেখানে একটা চাকরির অফার ছিল, যেখানে টাকা বেশি ছিল। হ্যাঁ, সো আমি বড় টিমের খেলার অপরচুনিটি ছিল। সো আমাকে তখন সেটা ডিসিশন নিতে বাধ্য হয়েছে। কোন সালে বাবা আপনি ছেড়ে দিয়েছিলেন? 2000 ন্যাশনাল টিমকে অফার মানে বলেছিলেন যে আমি অ্যাভেলেবল না? 94 তো ছিল এটা না, 94-এ আমরা আইসিসি খেলেছি। 95 এটা, হ্যাঁ 95-এর মাঝামাঝি হবে যখন নাকি আমাকে না, এটা হবে 98-এ তো তারা খেললো। হ্যাঁ 99 মানে শুনলাম আপনার যেটা দ্বিতীয় বছর, এটা আমাদের সেটা থেকে আপনার
খুব কাছের বন্ধু মহল যারা যারা আপনার খুব কাছে আর কি, তাদের সবাইকে যে আমি জিজ্ঞেস করি, মানে আপনার তো যদি বড় ভাই সবাইকে যখন জিজ্ঞেস করা হয় যে বাউল ভাই আসছে, তা মানে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে খালেদ মাহমুদ, যিনি আপনার সাথে আপনার মানে তার সাথে আলাদা কেমিস্ট্রি আছে, আপনাকে সবসময় স্নেক বাবুল ডাকে। এবং মানে আমাকে একদিন সে গল্প ছড়ে বলছিল যে ওনাকে স্নেক বাবুল ডাকা হয় কারণ ওনার যে বল সুইং করতো, মানে সাপে এরকম মানে মানে এই আপনার এই স্নেক বাবুল মানে ওই বল সুইং আই গট টু নো, মানে এটা একটু না আসলে মানে সুজন, বিশেষ করে রোকন, হ্যাঁ রোকন আলশারিয়ার রোকন আমার কাছে মনে হয় যে এটা মানে শুরু করেছিল দুর্জয়, এরা ডাকতো। সুইং বলতে কি আমার ছোট ছোট সুইং ছিল, বাট আমার বোলিংয়ের বৈশিষ্ট্য ছিল যে আমি খুব অ্যাকুরেট বোলিং করতে পারতাম এবং আমি দুইটা সুইং করাতে পারতাম। আচ্ছা, বোথ ইন এন্ড আউট। হ্যাঁ, ইন অ্যান্ড আউট দুইটাই আমার খুব কন্ট্রোল ছিল। সো সেই ক্ষেত্রে সাপের মতো কেটে নিতে সাপের তো এইটা আমার মানে বোলিংয়ের বৈশিষ্ট্য ছিল। আমি ভালো ফিল্ডার ছিলাম, পাশাপাশি ভালো ব্যাটিংও আমি করতে পারতাম। সময় আমি অনেক ম্যাচে আছে যে আমি ক্রাইসিস মুহূর্তে আমি টিমকে বাঁচিয়েছি, এরকম অনেক ইয়ে আছে। এরকমও আছে যে আমি যখন জিএমসিসিতে খেলি একটা গল্প আছে, যেরকম আমরা বিমানের সাথে খেলছি, আমি তখন জিএমসিসিতে খেলি, আমাদের 5 উইকেট পড়ে যায় হইলো প্রায় 10 রানের মতো। তখন 2 জন ফরেনার ছিল অ্যালাও, তো এর মধ্যে আমাদের একজন ফরেনার আউট হয়ে যায়। সো আমি তখন ব্যাট করতে নামি, আমার সাথে একজন ফরেনার পাকিস্তানি ছিলেন, তাকে নিয়ে ব্যাটিং করতে করতে আমরা লাস্ট সবাই আউট হয়ে যায়। লাস্ট ওভারটা হইলো আমার পার্টনার ছিল মঞ্জু, পেস বোলার মঞ্জু। লাস্ট ওভার মঞ্জুর ফার্স্ট সিজন শুরু, তো লাস্ট ওভারে 17 রান দরকার ছিল। বোলিং করতেছিল হইলো চিটাগাংয়ের একটা ছেলে ছিল, অনেক জোরে বল করতো। ছেলেটা পরে আর অনেকদিন মানে পরে আর ক্রিকেট খেলেনি। তো ওই 17 রান আমি করেছিলাম জিএমসির পক্ষে। সো এরকম ছোট ছোট। তো শেষের দিকে সুজনের যেহেতু গল্প বলছেন, সুজন গ্যালারিতে ছিল, তো বিমান জিতবে এবং জিএমসিতে হেরে যাবে এরকম। তো সুজন লাস্টে বলতেছিল আমি কিন্তু যাই না, আমি জানি যে আপনার পক্ষে সম্ভব হইতে পারে। হ্যাঁ, সো সুজনের এরকম কমপ্লিমেন্টটা আমার কাছে খুব ভালো লাগছিল যে সে লাস্ট পর্যন্ত আমার খেলা দেখেছে এবং সে মানে বুঝতে পারছিল যে হয়তো হইতে পারে যে বাউল ভাই আছে। আমরা যেহেতু একসাথে খেলি, সুজন আমাকে চিনে, আমরা ট্যাপ টেনিস থেকে শুরু করে আমরা ক্রিকেট বল, সুজন এবং আমার একসাথে কিন্তু আমরা সূর্যোদয় স্টার্ট করি। আমরা স্টার সামারে সুজনের সাথে তখন ফার্স্ট পরিচয়, আমরা স্টার সামারে যাচ্ছিলাম ট্রেনে করে, তখন সুজনকে চিনি আমি এবং পরিচয় হয় সুজনের সাথে। বলে মানে লোকের মুখে কথা আছে, অনেকে মানে আছে যে আপনাকে ক্রিকেট কোচিংয়ে উদ্বুদ্ধ করার পেছনে খালেদ মাহমুদের একটা বাইরে থেকে একটা আছে যে কোচিং করেন আপনি ক্রিকেটের সাথে থাকেন, ক্রিকেটের সাথে, মানে এই জিনিসটা কি কতটা আসলে অনেকেরই আছে, মানে উনিও মানে সুজন অনেক হেল্পফুল ছেলে। সবাইকেই আপনি দেখবেন যে এই ক্রিকেট জগতের যত কোচ আছে, প্লেয়ার আছে, সে সবাইকে তার পক্ষ থেকে যতটুকু সম্ভব সবাইকে সে সহযোগিতা করে এবং যেটা সম্ভব না সেটা অসম্ভবকেও সে সম্ভব করানোর চেষ্টা করে। সো তার অবদান শুধু আমি না, সবাইরই মানে বলার অপেক্ষা রাখে না, তাতে ছোটো করা হবে আসলে বেশি যদি। সো অবশ্যই তার অবদান আছে। শুরুর দিকে আমি যদি বলবো যে আমাকে ডেভেলপ করছে, শুরুর দিকে আমাকে মানে কোচিংয়ে আনার পেছনে কার্লটনের আছে। আমি যখন আমার খেলার শেষের দিকে, কার্লটন তখন গেম ডেভেলপমেন্টের ম্যানেজার, তো আমি একদিন আমাদের এই মাঠে, যেটা এখন একাডেমি গ্রাউন্ড, ওই কর্নারে আমাদের একটা উইকেট ছিল, ওইখানে আমি
ব্যাটিং করছি, ইয়ং ক্রিকেটার্সের উইকেট ছিল আমাদের পাড়ার, আমরা ক্রিকেট খেলতাম যারা এখানে। সো কার্লটন একটা খাটো মতো লোক, হেভি ইন শার্ট পরে দাঁড়িয়ে আছে। তো আমি আমার খেলা দেখছে, সে আবার মাঠে খেলা হচ্ছিল, 3rd ডিভিশন বা এরকম তখন খেলা হতো এখানে, তো সে ওই খেলাও দেখছে। তো শেষের দিকে আমাকে বলে যে সে তো আমাকে চিনে, আমি তাকে প্রথম দেখি আর কি। তো তখন বলে যে তুমি তো শেষের দিকে তুমি কোচিং লাইনে আসো। হ্যাঁ, তো আমি বললাম ঠিক আছে দেখি আসি। তো সে আমাকে ইন্সপায়ার করার চেষ্টা করছে। আমি বলে যে তুমি তো তোমার তো এখন কাজ নেই, তোমাকে কিছু কিছু কাজ দেই, তুমি করো এটা। হ্যাঁ, তখন সে আমাকে বিভিন্ন মাঠে আন্ডার 16, আন্ডার 14 সিলেকশনে পাঠাইত। সো প্রতিদিন আমি প্লেয়ার সিলেক্ট করতে চাইতাম এই এই উত্তরা মাঠে বা বিভিন্ন জায়গায়, যেখানে ধানমন্ডি ক্লাব মাঠ, সব জায়গায়। এরপরে আমাকে সে আমি মাঠে খেলছি, তখন এই শহীদ ভাই যে গেম ডেভেলপমেন্টের আছেন, সে আমাকে ডিকেএসপি 1-এ খেলা হচ্ছিল। তখন আমাকে বলল যে এরকম লেভেল 1 হবে, আপনি করবেন নাকি? হ্যাঁ, তখন আমি লেভেল 1 করি এসিসির আন্ডারে, বিসিবির এসি। দেন আমাকে রতনেরও অনেক আবেদন আছে, এই যে রতন এখন ইংল্যান্ডে থাকে। রতন আমাকে ইন্ট্রোডিউস করায় দেয়। তখন অ্যালিস্টার ডিউইন্টার ছিল গেম ডেভেলপমেন্টে, এবং ছিল হইল আরেকজন ছিল হইল ভাতি, ওই কিছুদিন চাকরি করছে তো বোম্বে, তো সে ছিল ইয়াতে, ঠিক মনে পড়ছে না, সো তাদের সাথে আমার পরিচয় করিয়ে দেয় আর কি। এবং আমার চাকরি হইল 2007-এ অ্যাজ এ কোচ, এবং আমার ফার্স্ট অ্যাসাইনমেন্ট ক্রিকেট বোর্ডে আন্ডার 17 হেড কোচ। আমার টিম কোচ হিসাবে আমি আসলে ক্রিকেট বোর্ডে প্রথম চাকরি শুরু আমার। সো তাদের অনেক অবদান, বলবো যে শুরু দিকে কার্লটন, রতন, সুজন, তারা ইন্সপায়ার করছে, সাহায্য করেছে কোচ হওয়ার জন্য। ভাই একটা প্রশ্ন দিয়ে শুরু করি এখন, শুরু থেকে ক্রিকেট মানে এই মুহূর্তে কোচিং, মানে বাংলাদেশের কোচিংটা বল ভাই এখন এই মুহূর্তে, মানে আপনি যখন কোচিং শুরু করলেন এবং আজকে যখন কোচিংয়ে আসছেন, মানে কোচ অ্যাজ এ কোচ, কোচদের অবস্থান বাংলাদেশের কোথায়? কঠিন প্রশ্ন। দেখেন, কোচ যদি বলি, অবশ্যই দেখেন এখন অ্যাপ্রিসিয়েট করার মতো যে সালাউদ্দিন আজকে দেশি কোচ এখন বাংলাদেশ টিমে, আগেও সে করেছে, বাট এখন যেই পজিশনে সে আছে, আমাদের দেশীয় কোচদের অনেক সম্মান সে বৃদ্ধি করেছে। এবং পাশাপাশি বলবো যে আমাদের দেশে অনেক ভালো মানের কোচ আছে, যাদের ভালো জায়গায় কোচিং করার মতো অ্যাবিলিটি আমি দেখি। কিন্তু সেই ক্ষেত্রে বলবো যে আরও বেশি যদি তাদেরকে নজর দেওয়া হইতো, তাদেরকে শুধু লেভেল 1, লেভেল 2, লেভেল 3 করিয়েই মানে ক্ষান্ত না হয়ে তাদেরকে যদি আরও বেশি এডুকেশন করানো যেত, এবং পাশাপাশি
মানে তাদেরকে কোচিং করার যেই কোচিং করতে দেওয়া, সে মনে করেন যে আপনি পড়ালেখা শিখলেন কিন্তু কাজ করলেন না, বই মুখস্থ কিন্তু কাজ করলেন না। যে এক্সাম্পল হিসাবে এরকমও বলা যায় যে যেমন যারা ডাক্তারি পড়ে, শুরু হয় ব্যাংক কাটা দিয়ে, তারপরে তারা মানুষ কাটে। এখন বই পড়লেন, মুখস্থ করলেন, ব্যাংকটা কাটলেন না, হ্যাঁ, তাহলে লাভ সো নেই। দিন শেষে তো আপনি আর ব্যাটটাও ধরতে পারলেন না, কোনো কিছু আপনার শিখাবেন কিনা। সো এই জায়গাটায় আমার মনে হয় যে আরও বেশি যদি হেল্প করা হইতো, আমাদের কোচদের যদি বড় বড় জায়গায়, ভালো ভালো জায়গায় কোচিং করার জন্য সহযোগিতা করা হইতো যাদের অ্যাবিলিটি আছে, আমার মনে হয় যে কোচরা আরও বেশি ডেভেলপ হতে পারতো। একটা কোচ নিয়ে আপনার প্রশ্ন করছে, সেটা থেকে যে আপনি যখন কোচিংয়ে আসলেন এবং মানে আমাদের ক্রিকেট তো আসলে অনেক, ক্রিকেট তো এখন অনেক বেশি বিস্তৃত হয়ে গেছে। অনেক জায়গায় কথা উঠলো যে বাবুল পেস বোলার, সে ব্যাটিংয়ের কি বুঝে, মানে এই যে আপনি আপনাদের মানে প্রশ্নকে আমি আজকে ঠিক মতো করতে পারছি, মানে যে সে সারাজীবন ক্যারিয়ার, এবং আমি আমাদের এই মধ্যে অনেক শুনছি, মানে মানে আপনার কি মনে হয় যে এইসব মানে এইসব মূর্খামি বলবো না, মানে এইসব ট্র্যাডিশনাল মাইন্ডসেট থেকে আসলে আমাদের বেরোনো দরকার প্রথম যে। না, অবশ্যই একটা খুব ভালো প্রশ্ন করেছেন আপনি, আমার ধন্যবাদ আপনাকে। আমি কেরিয়ারে আমি পেস বোলার ছিলাম, কিন্তু আমি যখন আন্ডার-17 হেড কোচ হই, তখন টিমটা বিল্ডিং করতে হয়। টিম বিল্ডিং করতে গেলে আমাদের আমি কিভাবে ব্যাটিং কোচ হলাম, দেন তখন একটা ব্যাটিং কোচ, একটা বোলিং কোচ, একটা ফিল্ডিং কোচ, একটা ইউনিট থাকে, তখন তারা একটা টিমকে ডেভেলপ করে। এটা হলো গেম ডেভেলপমেন্টের প্রক্রিয়াটা এটা। সো দেখবেন যে আমাদের গেম ডেভেলপমেন্টে কোচগুলা দেখেন, আমার ব্যাকগ্রাউন্ড পেস বোলিং, সাইফুল ব্যাকগ্রাউন্ড পেস বোলিং, সোহেল ব্যাকগ্রাউন্ড স্পিনার, দীপুদা, সুরু ভাই, ইমরান ভাই, হ্যাঁ, সব ব্যাকগ্রাউন্ড হইল পেস বোলার বা স্পিনার। তো তার মধ্যে শুধু এহসান ভাই অলরাউন্ডার ছিলেন, উনি ব্যাটিং অলরাউন্ডার ছিলেন। তো তখন যেহেতু বোলিং কোচ পাওয়া যেত, ব্যাটিং কোচ পাওয়া যেত না, তখন থেকে আমি ব্যাটিংটা দেখা শুরু করলাম। সেটা আপনি ধরেন যে 2007 যেটা বললাম, এবং ওই অবস্থায় থেকেই আমাকে 19-এ অফার করা হইলো। তখন ফাহিম ভাই হলো হেড কোচ। তো বিভিন্ন কয়েক সিরিজে আমি ফাহিম ভাইয়ের সাথে ছিলাম, মালয়েশিয়া ট্যুর, দেন শ্রীলঙ্কা ট্যুর। নান্নু ভাইয়ের সাথে আমি অনেকদিন কাজ করেছি। দাদা নিজেও করছিলেন, হ্যাঁ এই যে এখানে লেখা আছে। হ্যাঁ, হ্যাঁ। সো নান্নু ভাই যখন আন্ডার-19-এর হেড কোচ, আমি অ্যাসিস্ট্যান্ট কোচ। ফাহিম ভাই যখন আন্ডার-19-এর হেড কোচ, আমি অ্যাসিস্ট্যান্ট কোচ। সো তারা কিন্তু ব্যাটিং ব্যাকগ্রাউন্ডের। আমি তাদের কাছ থেকে, বিশেষ করে আমি বলবো ফাহিম ভাইয়ের কাছ থেকে, আমি ব্যাটিংয়ের অনেক কিছু আমি শিখেছি। তার সাথে আমি কথা বলেছি, হ্যাঁ, তার ব্যাটসম্যানদের সাথে তার যোগাযোগ বা তার কথা বলা বা সে কীভাবে, এবং সো আমার ব্যাটিং কোচ হওয়ার পিছনে তাদের অবদান আছে। এবং এরপর আমি যখন 19 করি অ্যাসিস্ট্যান্ট কোচ, আমি কিন্তু বোলিং কোচই ছিলাম। ফাহিম ভাইয়ের সাথে আমি বোলিং করছিলাম, আমি নান্নু ভাইয়ের সাথেও আমি বোলিং দেখতাম, নান্নু ভাই হেড কোচ ব্যাটিং দেখতো। সো
এরপর থেকে আমি যখন 19-এর দায়িত্বে নিলাম তখনও কিন্তু আমার সাথে কাজ করতো কি আমার কোচ ছিল হলো সোহেল, অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল সোহেল, এবং তখন তো দুইটাই কোচই আমরা কাজ করতাম, একটা হেড কোচ একটা। তো সোহেল স্পিন ফিল্ডিং দেখতো, আমি ব্যাটিং দেখতাম। তো আমার এই যে ব্যাটিং দেখা, এরপর আস্তে আস্তে আমি সব জায়গায় ব্যাটিং দেখা শুরু করলাম, ব্যাটিং দেখতাম এতদিন, ব্যাটিং দেখতে দেখতে আমি এখন খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি বোলিংয়ের চেয়ে আমি ব্যাটিংয়ে। ব্যাটিং দেখি। বাট বাবলু, মানে আপনার মনে হয় না যে এই আসলে মানে ক্রিকেটীয় এডুকেশন দিক থেকে আমরা অনেক পিছায়, মানে ইন জেনারেল, মানে যখন এইসব কথা শুনছেন তো না, 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 আপনি অবশ্যই নিশ্চয়ই শুনছেন যে যখন এই ধরনের কথা বলে মানুষ, তখন আপনার নিজের কখনো মনে হয় না, বিকজ আপনি ধরেন আমরা নিজে মনে আছে যে যেবার শান্ত রান করে, মানে শান্ত না সরি সোহান রান করে গেল, ন্যাশনালে ঢুকলো, তো আপনি কিন্তু তার একজন একা একা কোচিং করেছেন তার সাথে, আমার নিজে মনে আছে। মানে এগুলো যে আমরা যে ভাবি যে ব্যাটিং, ধর একটা ব্যাটসম্যান, ধর যেমন আপনি ব্যাটিং শিখছেন, একটা ব্যাটসম্যান কি বোলিং কোচ হতে পারে না? না, না, অবশ্যই পারে। এরকম মানে কেন পারবে না? তার যদি তার প্লেয়িং ব্যাকগ্রাউন্ড, আমার প্লেয়িং ব্যাকগ্রাউন্ড 20 বছর। আমি 2005 থেকে 1985 থেকে শুরু করে 2005 পর্যন্ত আমি ক্রিকেট খেলেছি। তো আমার ব্যাকগ্রাউন্ড, আমি বোলিং অলরাউন্ডার ছিলাম। সো এইসব বোকার মতো কথা বলে তো হবে না। আমার মানে তো যারা বলে মানে বলুক, সমস্যা নাই। তো আমার যারা উপকার পাওয়ার ব্যাটসম্যান যারা আছে, তারা যদি, আমি চাইলেই তো ওই শান্তকে, মিরাজকে বা এদেরকে ডেকে আনতে পারবো না। হ্যাঁ, যে আসো আমি ব্যাটিং করাই তোমাদেরকে। না। হ্যাঁ, সো তারা যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করবে না, তাকে যে উপকার পাবে তার কাছেই কিন্তু যাবে। হ্যাঁ, সো এগুলা কথা বললে, যারা বলে তারা বোঝে বলে, না বোঝে বলে জানি না, বাট এটাতে মানে যায় আসে না। এবার ওই আপনার বর্তমানে মানে জাস্ট আপনারা টাইগার্সে ঢুকলেন, টাইগার্সে ঢুকার পরে হঠাৎ করে একটা আইন হলো যে, না, না, পাশাপাশি আরেকটা কথা বলি, সালাউদ্দিনের ব্যাকগ্রাউন্ড কি ছিল? হ্যাঁ বোলিং কোচ। এখন সে ব্যাটিং দেখছে না ন্যাশনাল টিমে। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে আমি ওটা বলতেছি আর কি। হ্যাঁ, মানে মানুষ বলে যে কোচ, আর বলতো এটা ছাড়া মানে কোচ যার শিক্ষা বা যার জানার ক্ষমতা থাকে সে সবই জানবে, যে কোচ হইতে চায়। আর যে হেড কোচ হইতে চায় তার ইয়েটা অন্যরকম, তার সব কিছুই জানতে হবে। হ্যাঁ মেধাটা। হ্যাঁ, হ্যাঁ, সো এগুলো আর কি। মানে কোচিং এর আরেকটা দিতে বসে, সেটা হচ্ছে কি যে আপনি মানে ক্রমান্বয়ে উন্নতি করতে করতে টাইগার্সের কোচিং এ গেলেন। টাইগার্সের কোচিং এর পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডিসাইড নিল লাস্ট এগ্রিমেন্টের সময় যে আপনারা যেগুলো একটা ফরম্যাটে কোচিং করতে পারবেন। আপনি এই মুহূর্তে মোহামেডানে আপনার রোলটা কি? মোহামেডানে আপাতত যেহেতু বোর্ড থেকে একটা বলা হয়েছে, যখন আমি এটার ভিতরে অনেক কথা আছে যেটা আমি বলতে চাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। যখন আমাকে বলা হলো যে এটা একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, হ্যাঁ, সো সেই ক্ষেত্রে সেদিন থেকে আমি এই টিমটা ধরেন এই টিমটাকে 1 বছর ধরে গোছানো হচ্ছে, যেটা মানে আমি সহ অন্য যারা শিপন ভাই। আছে, হ্যাঁ, তো গোছাচ্ছি টিমটাকে। একটা টিম গোছাইতে তো অনেক দিন লাগে। সেই গতবার খেলা শেষ হওয়ার পর থেকে গোছানো হয়েছিল, আর এই বছর এই শেষ সময়ে এসে টিমটা তৈরি করা হয়েছে। সো একটা মায়া তো জন্মায় একটা টিমের প্রতি। এবং গতবার আমি মোহামেডানে কাজ করেছি, একটা মিডিওকার টিম নিয়ে আমরা আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করেছি, আমরা রানার আপ হয়েছি। হ্যাঁ, সো তখন থেকে টিমটা বিল্ড করা, আমরা চেষ্টা করেছি যে চ্যাম্পিয়ন একটা টিম বানানো যায় না। সো সেই থেকে, সেই মায়া থেকে, সেই দায়িত্ববোধ থেকে যখন আমি শুনলাম যে করানো যাবে না, তখন সেদিন থেকে আমি এখন মানে প্রথম দিন থেকেই আমি মাঠে নামছি না। মানে জাস্ট মেন্টরিং দেখছেন আর কি, দূর থেকে দেখছেন।
তারা আমি বলেছিলাম যে যে ঠিক আছে, তাই আমার যেহেতু সমস্যা, আমার একার জন্য যদি সমস্যা হয় তাহলে আমি করতে চাচ্ছি না। সো তারা আমাকে অফার করলো যে Mentorship. ক্রিকেট কমিটিতে রাখলো। ক্রিকেট কমিটি, মেন্টর ওইটা অন্য বিষয়। আপনি অ্যাজ এ কোচ যখন আপনি থাকবেন, টিচাররা কী করে পাইলে জ্ঞান দেওয়া শুরু করে, হ্যাঁ। সো তা আমরাও তো মানে ওই টিচার। তো মেন্টর যদি বলেন যে হ্যাঁ আমি টিমের কমিটির সাথে ক্রিকেট কমিটিতে আছি, মোহামেডানের তারা আমাকে রেখেছে। সো যেহেতু কমিটিতে আছি, তো বিভিন্ন সময় বিভিন্ন ডিসিশান হয়তো আমি দেই, এটা না বললে তো তাদের খেলা দেখতে যাই আমি, এটাও কিন্তু আমি কোচিংয়ের রোলে নাই। কোচিংয়ের রোলে নাই, আমি মাঠেও নামছি না, হ্যাঁ, আমি নেটও করাচ্ছি না, আমি কিছু করাচ্ছি না। আমি তাদের যেহেতু আমার কোনো অ্যাসাইনমেন্ট নাই এখন, হ্যাঁ, আমি আমি বোর্ডকে সম্মান করে আমি এই এই রোলটাই করছি আসলে। বাবু ভাই, এবার ডিফিকাল্ট প্রশ্ন দিকে যাচ্ছে। আপনার জন্যে কোনটা বেশি কষ্টের ছিল, বিপিএল চ্যাম্পিয়ন হওয়া না বিপিএল চ্যাম্পিয়নটাকে রিটেন করা? উইচ ওয়াজ মোর ডিফিকাল্ট অ্যান্ড ওয়াই? না, দুইটাই দুইটাই প্রয়োজন ছিল আমাদের। আমরা যখন না, এবং একটু মানে একটু ইয়ে করি, বিপিএল মানে বলবো বিপিএল চ্যাম্পিয়ন হওয়া, মানে বিপিএল চ্যাম্পিয়ন হতে আসলে কি লাগে? বিপিএল চ্যাম্পিয়ন হইতে বা কোন যে জায়গায় হোক চ্যাম্পিয়ন হইতে ইচ্ছে লাগে। সবাই প্রথমে ইচ্ছে লাগে যে আপনি হতে চান কি চান না। যখন আপনি ইচ্ছেটা পোষণ করবেন, তখন আপনার অ্যাক্টিভিটি শুরু হবে। সো সেই ক্ষেত্রে এই টিমটার ইচ্ছে ছিল যে তারা চ্যাম্পিয়ন হবে। সো যেদিন থেকে ইচ্ছে পোষণ করেছে, বলবো ইচ্ছের সাথে কি মানে একটা টার্নিং পয়েন্টের মতো ফিগারও লাগে, যে ইচ্ছের অনেক কিছুই, ইচ্ছের পরে তো ওই ওই কাজটা আসে। যে এই স্বপ্নটা পূরণ করবে কারা? হ্যাঁ, যখন আপনি ইচ্ছে করবেন তখন আপনি ওই ফিগারগুলো, ওই কাজগুলো আপনি করা শুরু করবেন। সো শুরুতেই আমি বলবো যে আপনি কি চাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করবে আপনি কোথায় যাচ্ছেন। হ্যাঁ, সো তাদের যেহেতু ইচ্ছে ছিল, তখন তারা এর আগেও তারা ট্রাই করেছে। প্রথমবার তামিম ইকবালকে নিয়ে করেছে, হ্যাঁ, দেন সেকেন্ডবার তারা সাকিব নিয়ে করেছে, এরপর এবার আবার তামিমকে নিয়ে যখন করেছে, হ্যাঁ, তখন আমি সাকিবের ওই বছর আমি ছিলাম, ফাহিম ভাই হেড কোচ ছিলেন, এরপরে বছরে আমি হেড কোচ হলাম, ওয়াটমোর ছিলেন আমাদের মেন্টর। দেন বললাম যে ইচ্ছেটা অনেক প্রয়োজন। দেন তখন শুরু হয় প্রসেসগুলা কি হবে না হবে, হ্যাঁ, দেন কোন প্লেয়ারগুলা আপনার কম্বিনেশন শুরু হয়, যে কোন প্লেয়ারগুলো নিতে হবে, কোন 4টা ফরেনার আনলে টিমের যারা আছে তাদেরকে নিয়ে আপনি কিভাবে টিমটা গঠন করবেন, হ্যাঁ। সো এই কাজগুলা তখন শুরু হয় আর কি। তামিম মানে নট অ্যাজ আ প্লেয়ার বাট অ্যাজ আ ক্যাপ্টেন অফ দ্য ফিল্ড, মানে আমরা যত শুনছি বিপিএল এর সব পুরো টিমটার গুছানোর পিছনে তার একটা বড় অবদান আছে। কোন প্লেয়ারটাকে আনতে যাচ্ছে, কখন আনতে যাচ্ছে, এবং আপনাদের যে মালিক মিজানুর রহমান বারবার বলছেন যে আমি খালি নামেই মালিক, মানে তামিমই আর কি সব প্লেয়ারটা নেয়। মানে যখন এরকম একজন কাউকে আপনি সাথে পান ক্যাপ্টেন হিসেবে, তখন আসলে প্ল্যান করাটা আপনাদের কতটা সুবিধাজনক হয়? না, অবশ্যই তামিমের যে অবদান আসলে এটা অনস্বীকার্য। এটা টিম ওনারও স্বীকার করেছে, সবসময় স্বীকার করেছেন আমাদের সামনে বা মিডিয়ার সামনে, সবসময় স্বীকার করেছেন। এটা অবশ্যই অনস্বীকার্য। তামিম তার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে যে টিমটাকে কিভাবে চ্যাম্পিয়ন করানো যায়। সেই ক্ষেত্রে তার ড্রাইভটা ছিল ভালো, এবং পাশাপাশি যে আমাদের ওনারেরও সহযোগিতা ছিল। আমরা যে 4টা দেশি প্লেয়ার পিক করেছি, এটা ওনার যদি না চাইতেন তাও তো হতো না। যেমন মুশফিক, মাহমুদুল্লাহ, তামিম নিজে, হ্যাঁ, হ্যাঁ, হৃদয়। সো এদেরকে কিন্তু
এদের টাকা মানে এ প্লাস গ্রেডের প্লেয়ার তারা। সো অনেক টিম হয়তো 2 জন নেয়, 4 জনকে নেয় না। হ্যাঁ, সো এটা ওনারও ইচ্ছে ছিল এবং এটা তামিমও তাকে ইন্সপায়ার করেছে। সো সেই ক্ষেত্রে যখন আমরা এই টাইপের 4 জন প্লেয়ার আমরা নিতে পেরেছি, সো সেই ক্ষেত্রে আর 4 জন বিদেশি প্লেয়ার যদি ভালো আনা হয় তাহলে হয়তো টিমটা ওইরকমভাবে বিল্ড হয়ে যায়। সো তাই হয়েছে আর কি দিন শেষে। একজন ন্যাশনাল ক্যাপ্টেন আপনার দলে ছিলেন বর্তমানে, এই মুহূর্তে হয়তো তিনি ন্যাশনাল ক্যাপ্টেন শান্ত, তাকে বিপিএলে 5 ম্যাচ খেলানোর পরে না বলাটা অ্যাজ আ কোচ, হাউ ডিড ইউ সে দ্যাট? না, এটা আমার পক্ষে অসম্ভব না হওয়ার কারণ মানে সহজ হওয়ার কারণ ছিল যে শান্ত সে আন্ডার-17 থেকেই শান্তর কোচ আমি। আচ্ছা আচ্ছা, মানে ওকে বোঝানোটা অনেক ইজি। হ্যাঁ, শান্ত আন্ডার-17 থেকে আমি শান্তর কোচ। ওই বেসটা শান্ত, মিরাজ, সাইফুদ্দিন, এই বেসটা তো আমি ছিলাম। সো তখন থেকে তাদের সাথে আমার ছোট ছেলের মানে ছেলের মতো তাদের সম্পর্ক। এবং পাশাপাশি এখন সে বড় হয়েছে, ন্যাশনাল টিমের ক্যাপ্টেন। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু অধিকারটা এখনো মানে আর কি সেই অধিকারে কথা বলা যায়। এবং পাশাপাশি শুধু এখন আপনি অধিকার ফলাইলেন তা তো না। আগে আগে আমার কোচিং ফিলোসফি, হ্যাঁ, ওটা এখন আসছে আমার কোচিং ফিলোসফি হলো টিম ফার্স্ট। দেখতে, টিম ফার্স্ট। হ্যাঁ, আমার ছেলে বা আমার সেটা তো আমি পরে দেখব, আমি দেখব যে টিম। সো টিম কম্বিনেশনটা অনেক ইম্পর্টেন্ট ছিল আমাদের। এবং পাশাপাশি আমরা যে ওকে রেসপেক্ট করব না তাও কিন্তু ছিল না। সো এটা আমাদের অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল যে এটা পাবলিক কিভাবে নেবে। শান্তকে ড্রপ করা, পাবলিক রিপারকেশন আছে। হ্যাঁ, তো আমাদের টিমে 2টা কম্বিনেশন ছিল, একটা হলো শান্ত আর একটা রিশাদ। হ্যাঁ, হয় ও খেললে ও খেলতে পারে না, ও খেলতে পারবে না। আমরা কিন্তু এমনও ম্যাচ গেছে আমরা 2 জন খেলাইছি একসাথে। বাট হয়তো কিছুটা শান্তর পারফরমেন্সই শান্তকে মানে খেলতে পারেনি আর কি। বাট এমনও হয়েছে যে আমরা কম্বিনেশনে শান্তকে ওই রেসপেক্টও করানোর চেষ্টা করেছি, মানে শান্ত যাতে টিমে থাকে আমরা কিপিংও করিয়েছি শান্তকে। এবং মানে এটা অনস্বীকার্য, শান্ত খুব ভালো কিপিং করেছে সেই ম্যাচে। সো দিন শেষে আসলে টিমটা কম্বিনেশন কী হবে, এত লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান হয়ে যাচ্ছিল টিমের মধ্যে। হ্যাঁ, এটাও আরেকটা অনেকটা কারণ হয়ে দাঁড়িয়েছিল। সো সব মিলে আর কি হয়তো শান্তকে আমরা সবগুলো ম্যাচ মানে খেলাতে পারিনি। আপনার দলে বাংলাদেশের মানে একজন ক্রিকেটার ছিলেন, মানে যদি সবার সাথে কথা বলা হয়, আপনি ক্রিকেটে যেহেতু আমি অনেকদিন ধরে সাংবাদিকতা করি, দ্য মোস্ট ডিফিকাল্ট পার্সন টু হ্যান্ডেল বিকজ ইজ আ ভেরি ইমোশনাল গাই। বলে আপনার নামটা মানে বলতে হবে বলে মনে হচ্ছে না, মানে হাউ ডিড ইউ ম্যানেজ আ গাই লাইক মুশফিকুর রহিম? সেটা মানে এই যে আমরা যেটা একটা যে শুনি কথা যে মুশফিক মানে এত ইমোশনাল, মানে সত্যিই মুশফিক অনেক ইমোশনাল। শুধু মুশফিক নয়, বলবো যে সবাই, রিয়াদ, আমি সবাই ইমোশনাল। মানে মুশফিক হয়তো একটু বেশি ইমোশনাল, এটা আমরা তার একটি। তারা দুঃখ পেলে কাঁদে, মানে তারা খাললে কি মানে মন খারাপ, মানে ওই মুশফিক তো এটা তো মুশফিকেরটা তো স্পষ্ট, সে যখন পারফর্ম করে না সে কিছুটা হয়। এক একজনের, হ্যাঁ, এটা প্যাটার্ন আর কি, এক একজনের এক এক রকম। হয়তো অনেকে রান না করলে বা পারফরমেন্স না করলে তার একটা প্লেয়ার যদি তার পারফরমেন্সে খারাপ পারফরমেন্স, সে হাসছে বা মানুষের সাথে এটার ভিতরে যে দহন হয়, এটা যদি না হয় সে আসলে প্লেয়ারই না। কারো এটা প্রকাশ পায়, কারো পায় না। হ্যাঁ, কিন্তু মুশফিকেরটা একটু মুশফিকেরটা ফেসের মধ্যে আসে। হ্যাঁ, এবং মুশফিকের মতো আমিও তো প্রায় এরকম, যখন আমি ম্যাচ হারি, হ্যাঁ, আমার ফেসে আসে, আমার প্লেয়াররা বুঝতে পারে, সবাই বুঝতে পারে যে আমি মেজাজ খারাপ। হ্যাঁ, মেজাজ খারাপ বা মানে ফেস অন্যরকম হয়ে যায়। বাসায় গিয়ে কথা বলি না কারোর সাথে, বাসায় গেলে সবাই বুঝতে পারে যে আজকের খেলার রেজাল্টটা কি। সো বলতে হয় না, হ্যাঁ, বলতে হয় না কিছু।
সো ইমোশনটা অনেকে কন্ট্রোল করতে পারে, অনেকে কন্ট্রোল করতে পারে না। হ্যাঁ, সো এগুলা তো তাদেরকে হ্যান্ডেল করার পিছনে আসলে বলবো যে হয়তো ছোটোবেলা থেকে মুশফিকদের সাথে আমার কোচিংটা হয়নি, আমিও তখন খেলি বা মুশফিকরা তখন মাঝামাঝি, বাট মুশফিকের সাথে আমি যেমন ক্লাব কোচিং মুশফিকের সাথে আমার হয়েছে 2 বার। একবার শেখ জামাল, ধানমন্ডি শেখ জামালে, তখন ধানমন্ডি শেখ জামাল এবং আরেকবার প্রাইম ধরেশ্বর। সো তখন থেকে মুশফিকের সাথে সব কথা আছে আমার। তো এদের সাথে আমি তামিমকে ছোটোবেলা থেকে ওরিয়েন্টে থেকে আমার সাথে যোগাযোগ, ওর সাথে আমার খুব কি বলে, মানুষ দেখলে বুঝবে না ওর সাথে ওই যেভাবে আমার সাথে কথা বলে মনে হয় যে ঝগড়া করছে, আসলে ও আমার সাথে মজা করছে। মাহমুদুল্লাহর সাথেও যেমন বিভিন্ন ক্লাবে কোচিং করেছি আমরা, বঙ্গবন্ধু। সো দিন শেষে কোচের যেটা দায়িত্ব আর কি, কোচ যেটা হওয়া উচিত, হ্যাঁ, রিয়েলাইজ করা কার সাথে কীভাবে চলা উচিত, সেটা হয়তো আমি তাদের সাথে চলতে চলতে আমি বুঝে গেছি যে তাকে কখন কথা বলতে হবে, কখন বলতে হবে না। হ্যাঁ, তার সাথে কীভাবে তার সাথে এখন বিহেভ করব, কিভাবে করব না, কখন করব, এটা আমি হয়তো বুঝি। এই জন্য আমাদের বলবো যে কেমিস্ট্রিটা অনেক ভালো, যে তাদেরকে বোঝার ইয়েটা আমি ভালো রপ্ত করতে পেরেছি। মানে আপনার ইন্টারভিউ প্রায় শেষ দিকে আসছে, 2টা প্রশ্ন এখন আছে। সেটা দিকে যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন জায়গায় মুশফিকুর রহিম গতকালকেই পরশু দিনে কি রিটায়ার করেছেন থেকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা আসছে, কিংবা মানে এই যে প্লেয়াররা রিটায়ারমেন্ট, অনেক ধরনের কথাবার্তা আসছে। আপনি অ্যাজ আ কোচ, মুশফিক, মাহমুদুল্লাহ এদের রিটায়ারমেন্টের যে কথাবার্তাগুলো হয়, মানে আপনার কি মনে হয় যে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মানে এইটা প্লেয়ারদের উপর আমরা যেভাবে দিচ্ছি, তোমরা রিটায়ার করছো না কেন, এর থেকে আমাদের নিজেদেরই একটা মানে পুরো সমষ্টিগতভাবে একটা সিদ্ধান্তে আসা উচিত যে আমরা নেক্সট 2027 বিশ্বকাপটা যদি মাথায় রেখে কি প্ল্যান, এবং সেই প্ল্যানটা ধরে আগাতে গেলে তাদের কি কি লাগবে, এগুলো সবসময় করা উচিত। যে প্রতি 4 বছরের প্ল্যানটা শুরুতেই করে নিলে আপনি মনে হয় অ্যাজ আ কোচিং প্যানেল এটা ভালো হবে, মানে অ্যাজ আ কোচিং, অ্যাজ আ টিম ম্যানেজমেন্ট প্যানেল ভালো হবে। বলবো, আমি যে কোর্সটাকে আরেকটু স্পেসিফিক করে দিই, আপনি বাংলাদেশের হেড কোচ, আপনি 2027 পর্যন্ত ওয়ার্ল্ড কাপ আছে, যেটা ওয়ার্ল্ড কাপ, এবং আপনার ওয়ার্ল্ড কাপ প্ল্যানের মধ্যে মুশফিক মাহমুদুল্লাহ নাই। যদি এমন ঘটনা ঘটে যে মাহমুদুল্লাহ নাই, আমি বলতেছি না যে নাই, তাহলে তাদেরকে এটা জানিয়ে দেওয়াটা উড বি আ ভেরি গুড অপশন। যেমন আপনারা জানিয়ে দেন যে তুমি খেলতে পারতেছো না, আপনি তো শান্তকে জানিয়েছেন যে কম্বিনেশন তুমি নাই, আপনি জানিয়েছেন না শান্তকে, রানিং মানে টেস্টিং ওডিআই ক্যাপ্টেন, তাকে কম্বিনেশন নাই, এরকম তাদেরও। এবং আপনার কি মনে হয় তাদের ওই মানসিক গ্রহণযোগ্যতা আছে, মানে মানসিকভাবে তারা ওই অতটা উদার মনা যে এইসব না, যদি না এটা বললেও তারা মানে হয়ে যাবে না, রিয়াক্ট করবে না। মানে একটা আসলে আমাদের দেশে একটা খুব ভয় থাকে যে সিনিয়রদেরকে কিভাবে বলবো, মানে কখনো একবার কিন্তু বলা হয় না যে আপনার কি মানে এই জায়গাগুলো আমাদের মানে বাংলাদেশ ক্রিকেটকে সামনে যাওয়ার পথে একটা বড় অন্তরায় না। অন্তরায় তো অবশ্যই। আমি যখন একটা টিম তৈরি করি, আমি কি চাই, একটা ফ্যামিলি হওয়া। আমি হলাম টিমের বাপ বা বড় ভাই, আমার আর অন্যান্যরা আমার ছেলে, আমার ভাই, আমার এরকম একটা ফ্যামিলি। এই ফ্যামিলি যখন আপনি তৈরি করতে পারবেন যেখানেই হোক, তখন আপনি বলতে পারবেন যে তুমি বাপ, তুই কিন্তু ওই পর্যন্ত নাই। সো এই জায়গাটার খুবই অভাব আমাদের মধ্যে আছে। সো আমি বলতে পারছি না যে তুই নাই, যেটা আমি শান্তকে বলতে পারছি। হ্যাঁ, এই গ্যাপটা আমাদের মধ্যে, এই জন্য আমি সাহস পাই না আপনাকে বলতে কি মনে করতে পারে, কি মনে করতে পারে। কিন্তু আমার যদি ওই রিলেশনটা তৈরি হইতো প্লেয়ারের সাথে, ওই অধিকারটা তৈরি করতে পারতাম আমি, তখন কিন্তু আমি বলতে পারতাম যে আপনি মিরাজকে ধর, আমি সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি মিরাজকে আজকে বলতে পারেন তুই সাথে খেলবি, আবার এই মিরাজকে কিন্তু বললাম তুই 3-এ খেলতে হবে,
বিকজ অধিকারটা হ্যাঁ যখন নাকি আপনি এটা কিন্তু পারফরমেন্সও হিট করে, আপনার একটা পারফরমেন্সও হিট করে যখন নাকি আপনি একটা পরিবার বানাইতে পারবেন না, আপনি তখন আপনি ওই যে 7 থেকে 3 নামায় দিলেন, 3 থেকে 7 নামায় দিলেন, হ্যাঁ তখন কিন্তু প্লেয়ারের মাথায় যে কি আমাকে দেখি মজা নেন মানে আর আপনার যদি ওই রিলেশনটা তৈরি হয়, হ্যাঁ তখন কিন্তু আপনি মানে এইটাতে কি হয়, আপনি ওন করা, টিমকে ওন করা, সেই ওন করাটা আপনার হয়ে ওঠে। সো এই ওনের বিষয়টাই অনেক ইম্পর্টেন্ট, যে আপনাকে এটা হলো কোচের দায়িত্ব বা ম্যানেজমেন্টের দায়িত্ব, হ্যাঁ যে ছেলেগুলোকে নিয়ে আমি কাজ করছি তারা যাতে ফিল করে হ্যাঁ এটা আমার সমষ্টিগতভাবে আমার ইন্ডিভিজুয়াল আমার, এইটা বাংলাদেশ আমার বাংলাদেশ আমার, সবাই মিলে বাংলাদেশ। সো এইভাবে যখন আমরা ভাবতে পারবো বা ভাবাইতে পারবো, তখন এই কাজগুলো অনেক সহজ। লাস্ট প্রশ্ন বলবে, জাতীয় দল এখন আপনি টাইগার্সে আসলে আপনাদের কাজটা কিরকম হচ্ছে প্রথমত, এবং দ্বিতীয় কথা হচ্ছে টাইগার্স থেকে জাতীয় দলে যাওয়ার ব্যাপারে আপনার নিজের মানে আপনি মানে কি চিন্তা করছেন জাতীয় দলের ব্যাপারে? বিকজ সামনে তো মানে যেহেতু ফারুক আহমেদ আসার পরে বিভিন্ন সময় বলা হয়েছে যে বাংলাদেশি কোচদের আমি প্রাধান্য দিব, তার ইয়ে ছিল মানে সাউদ্দিন আর চাঁদ ও অন্যান্য কোচদেরকে প্রাধান্য দেওয়ার কথা আছে। মানে জাতীয় দলটাকে এখন আপনার মাথায় খেলে নাকি আপনি মানে এখন এই মুহূর্তে ঠিক টাইগার্সের একদম মানে ওই ভিত্তির মধ্যে হাত রেখে মানে জাস্ট নার্চারিং করে তারপরে আরো 1-2 বছর পরে গিয়ে মানে হোয়াট ইজ এ প্ল্যান মানে কোচিং ক্যারিয়ার? বলছে যে বাংলাদেশ টিম বাংলাদেশের কোচদের প্রাধান্য দিবে বা দিচ্ছে, মানে আমি মানে দেখি কম, আসলে দেখা যাচ্ছে কম, শুনেই যাচ্ছি আমি আসলে। মানে এক সালাউদ্দিন তো না ইমরান ভাইকে এনেছে ওই ওমেন্স ক্রিকেটে, হ্যাঁ ঠিক আছে, যে এদেরকে দিচ্ছে। আমাদের যারা কোচিং করছে কিছু কিছু কোচ এখানে যারা এইচপিতে বা অন্য জায়গায় কাজ করছে, বিদেশি যারা আসে, তারা কি মানে আমাদের দেশি কোচদের বায়োডাটা মানে দেখে কিনা জানি না। সো যদি আমি কম্পেয়ার করি, হ্যাঁ তো বলবো যে আমি আমার ছেলেকে কিন্তু বেশি বুঝি, আমার ছেলেকে কিভাবে ডেভেলপ করতে হয়, হ্যাঁ এটা কিন্তু আমার চেয়ে কিন্তু ওই বিদেশি লোকটা এসে ভালো বোঝে না। হ্যাঁ সো এখানে যে ইউনিটগুলো আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যেমন এইচপি ধরেন আপনি, টাইগার আমি শুরু করেছি 2 বছর, সুয়েল করছে, আমিও পাশাপাশি তার সাথে আছি। এটা কিন্তু আপনারাই সুনাম করেছেন যে ভালো কাজ হচ্ছে, প্লেয়াররা ভালো করছে, প্লেয়াররা সন্তুষ্ট। সো অন্যান্য ইউনিটগুলো যেগুলো আছে, আমি তো বলবো যে আমি বদনামের সুরে বলছি না, যারা কাজ করছে তাদের চেয়ে আরও ভালো কাজ এবং আরও ভালো প্লেয়ার তৈরি করার মতো ক্ষমতা আমাদের দেশের কোচের আছে। হ্যাঁ আমি দেখি সেই কোচগুলোকে, তো যদি কম্পেয়ার করেন আমি বলবো যে যদি মানে আমাদের কোচদের সুযোগ দেওয়া হয়, আমার মনে হয় যে যেহেতু অন্যদেরকেও দিয়েছে, এই ইউনিটগুলো যদি দেয়, আমার মনে হয় যে আরও ভালো প্লেয়ার তৈরি করার মতো মানে অভিজ্ঞতা এবং আমাদের কোচরা করতে পারবে, এটা আমার বিশ্বাস। লাস্ট কোয়েশ্চেন বলবে, আমাদের সবার মধ্যে একটা বড় ধারণা, মানে এই ধারণাটা আপনি একটু বিশ্লেষণ করবেন বলে এটাই শেষ করবো। বড় প্লেয়ার মানেই বড় কোচ, মানে আমি আপনার প্রশ্ন বুঝাতে পারছি কিনা আমি ঠিক জানি না। একজন প্লেয়ার টেস্ট ক্রিকেট খেলে এসছেন মানে তাকে এই জায়গায় দিয়ে দিচ্ছে, একটা প্লেয়ার টেস্ট খেলে এসছেন তাকে ওই জায়গায় একটা বড় জায়গায় দিচ্ছে। প্রথম হচ্ছে যে এইসব বড় প্লেয়ার, উইথ অল ডিউ রেসপেক্ট, মানে আপনি যখন এইসব বড় প্লেয়ারদেরকে উইদাউট প্রপার কোচিং নলেজ যদি তাদেরকে ইয়াং, মানে আপনি তার প্রথমে বড় কোচকে বড় জায়গায় দিচ্ছেন না, আপনি কিন্তু দিচ্ছেন নিচের দিকে এজ লেভেলে,
এবং ওই জায়গাটা আরো মানে একটা মানে আমার মনে হয় মানে অনেকেরই মনে হয় যে ওইসব যে যাদের পুরোপুরি মানে খুব টপ লেভেল কোচ না তাদেরকে যদি এজ লেভেলের জায়গায় আনা হয় দেন ওই জায়গায় কিন্তু বিগেস্ট মিস্টেক, বিকজ গ্রুমিংটাই কিন্তু পুরোপুরি হইল না। মানে ডু এগ্রি উইথ দ্যাট যে বড় প্লেয়ার মানে বড় কোচ না, বিকজ বাংলাদেশ পৃথিবীতে কিন্তু অনেক বড় প্লেয়ার কোনো মানে কোচিংয়ে গিয়ে খেয়ে খেলা ফেলেছে, অনেক প্লেয়ার কোনো কোচিংই করেন মানে কোনো খেলায় খেলে না, খুব বড় কোচ হয়েছে। আপনি মরিনো থেকে শুরু করে সবার কথা চিন্তা করতেন। এবং এই যে এই বড় প্লেয়ারদেরকে, যাদেরকে আমি কারোর নাম করছি না, কারোর নাম মেনশন করছি না, এই সকল বড় প্লেয়ারদেরকে যখন বোর্ড আনতেছে, আনার পরে যাদেরকে যেসব জায়গায় দিচ্ছে ওই জায়গাটায় আসলে খুব ইকুইপ কোচ দরকার, বিকজ ওই জায়গাটাই কিন্তু আপনি একটা মাটির মানে মাটিকেই ওই জায়গাতে গ্রুম করেন, পরবর্তীতে গিয়ে আপনি মানে আমি কি আপনাকে বুঝতে পারছি কি বলতে? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আপনার খুব ভালো একটা প্রশ্ন করেছেন। আমি আপনাকে প্রশ্ন করি একটা, ওয়ার্ল্ড লেভেলে যারা কোচিং করছে, আমার একটা এরকম বড় সুনীল গাভাস্করের মতো, সচিন টেন্ডুলকারের মতো, তারপর ভিভেন রিচার্ড, ব্রায়ান লারা, যারা নাকি ওয়ার্ল্ড ডোমিনেট করে ক্রিকেট খেলেছে, যাদেরকে আপনি স্বর্ণাক্ষরে লিখে রাখবেন, দেখান তো একটা কোচ। না, সো সেই ক্ষেত্রে বড় প্লেয়ার হইলেই যে বড় কোচ হয়ে যাবে এমন না। প্লেয়ার একটা জিনিস, কোচিং একটা জিনিস। আরেকটা জিনিস। সো যখন আপনি বড় প্লেয়ার হবেন এবং আপনি অনেক দিন ভালো ক্রিকেট খেলেছেন, সো আপনি যখন কোচিংয়ে আসবেন, আপনার এটা আপনার অন্যান্য কোচের চেয়ে আপনার সহজ হবে। এটা এটা হতে পারে। এটা হতে পারে, আপনি অনেক তাড়াতাড়ি লার্ন করবেন, কিন্তু কোচিং মেথডটা অন্যরকম। হ্যাঁ, সো কীভাবে প্লেয়ারকে আপনি ইন্ট্রোডিউস করবেন, হ্যাঁ, কিভাবে একটা শর্টস ইন্ট্রোডিউস করবেন, কিভাবে আপনি ইয়ে করবেন, সেটা যদি আপনি না বোঝেন, হ্যাঁ, সো খুবই ডিফিকাল্ট আসলে। দুইটা যেহেতু দুই ধরনের জিনিস, তা আপনাকে অবশ্যই শিখতে হবে। হ্যাঁ, সো দেখেন ওই যে আপনি যদি টিচার যখন একটা টিচার হয় তখন তো ওই বিএড পড়ে আসতে হয়, ওইখানে কিন্তু তাকে শেখায় কীভাবে কী সে। সো এখানেও এরকম, আপনি কোচিং, আপনাকে খেলোয়াড় পরে আপনি লেভেল 1 করলেন, লেভেল 2 করলেন বা লেভেল 3 করলেন, কিন্তু আপনি কোচিং করলেন না, আবার কাদের সাথে কোচিং করলেন। আপনাকে কোচিং শিখতে হবে বাচ্চাদের সাথে কোচিং করে। আপনি এমন জায়গায় কোচিং করলেন, যদি আপনি বড় কোচ হতে চান, আপনি ভালো কোচ হতে চান, আপনাকে ওই যে ব্যাংক কাটার মতো অনেক কেটে তারপরকে আপনার প্লেয়ার নষ্ট করে তারপরে প্লেয়ার ঠিক করে আপনাকে কোচ হইতে হবে। আপনি এখন যদি আমি যে মুশফিকের সাথে কোচিং করি, আমি যদি যে তামিমের সাথে কোচিং করি, তো এমন তামিম সে মনে করেন একটা 20 বছর ক্রিকেট খেলে ফেললো, তার কেরিয়ার শেষ পর্যায়ে, হ্যাঁ, সে কিছুটা তার ফল্টে সমস্যা আছে তার। আমি কি যদি তার ওই ফল্টটি ধরে বের করতে চাই, তো দেখবেন যে তার যতদিন খেলতো আর ওইটা খেলতে পারতেছে না, বা যে খুবই বেসিক্স স্ট্রং, তাকে আমি কি শিখাবো? তো আপনি কোথায় কোচিং করছেন? যে কোচিং করবেন হলে আপনার বাচ্চাদের, যাদেরকে অনেক বেশি ভুল আছে, তো তাদের ভুলগুলো আপনি ধরবেন, আপনি রেকটিফাই করবেন, আপনি শুধরাবেন, দেন আপনার কোচিং আস্তে 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 ডেভেলপ হবে। তো সেই ক্ষেত্রে মানে এটা একটা জিনিস কি বলবো, একটু মানে ইন্টারাপ্ট করি, মানে কখনো কি মনে হয় যে দের ইজ আ কনসেপশন, যেহেতু আমি মানে বাইরে কাজ করি এখানে, তাদের একটা কথা বলে যে অনেক সময় বলে যে একটু ভালো প্লেয়ার যখন কোচিংয়ে আসে তখন আসলে শুনতে চায় না, সে তখন মনে করে যে আমি সে পারতাম, সব তুমি বুঝো না, এটা বুঝতে পারতেছো না, এটা তো খুব ইজি ব্যাপার, এটা বুঝতে, বিকজ সে ওই কাজটা খুব ইজিলি করে আসছে, বাট সে বুঝতে পারে না যে আরেকটা লোক যে যে ইন্ডিভিজুয়ালটাকে সে কোচিং করেছে, সে আর ওই যে মানে প্লেয়ার হয়ে এসে কোচ হয়েছে সে এক না, মানে তাদের শোনার ক্ষমতাটা কম থাকে। কোচিংয়ের চোখ আর একটা খেলোয়াড়ের চোখ টোটালি ভিন্ন। ওকে, একটা কোচ যখন একটা শর্টস দেখে, সে কোচিংয়ের মেথডে দেখে, বা একটা বোলিং করতেছে, সে যেখান থেকে দেখা উচিত সেখান থেকে দেখা শুরু করে বলটা ছাড়া পর্যন্ত, সে ওইভাবে
দেখে শেষ করে দেয়। কিন্তু একটা খেলোয়াড় যখন দেখে সে ওইভাবে দেখে, সে শুধু শর্টসটা দেখে। হ্যাঁ, সো আবার একটা ফাহিম ভাইয়ের একটা সুন্দর একটা উপমা আমি আপনাকে বলছি। সে একদিন বলছে যে তুমি কি যখন একটা ব্যাটসম্যান ব্যাটিং করে তুমি কি তাকে পুরো দেখতে পারো? পুরোটা মিন্স যে একটা স্লো মোশনে একটা ছেলেকে দেখতে যে সময়টা লাগে, এক দেখাতে কি তুমি এটা দেখতে পাও? তো ওই দেখা যদি দেখতে পাওয়া যায় তখনই সে কোচ হইতে পারবে। শুধু দর্শক, মেহেদুল বাবুল কীভাবে কোচ হবেন, কীভাবে কোচদেরকে ডেভেলপ করা উচিত, কাদের সাথে কীভাবে কোচিং করানো উচিত, সে নিয়ে বিস্তার আলোচনা করলেন আমাদের ডিপ মিড উইকেটে। এবং তার সাথে বড় কথা হলো তিনি জানিয়ে গেলেন কিভাবে তার এই পথ চলা শুরু, যা আমাদের এই প্রজন্মের অনেকের কাছে এখনো হয়তো অজানা। এখানে শেষ করছি। থ্যাংক ইউ বল ভাই।